আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা এসএসসি পরীক্ষা 2025 সালে দিবা, তোমাদের জন্য আমি এমসিকিউ এর একটা ফ্রি কোর্স নিয়ে আসলাম। এই কোর্সে তোমাদের যতগুলো সাধারণ গণিতের এমসিকিউ আছে ইনশাআল্লাহ সবগুলো আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ এই ভিডিওগুলো দেখলেই তোমরা 25+ এমসিকিউ কমন পাবা ইনশাআল্লাহ। তো আমি প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ধরে ধরে দেখাবো এবং টাইপ ভিত্তিক যে এমসিকিউ গুলো টাইপ ভিত্তিক ধরে ধরে অর্থাৎ একটা চ্যাপ্টারে 3 থেকে 4 ধরনের অথবা 5 ধরনের যে এমসিকিউ গুলো আছে সবগুলো আমরা টাইপ ভিত্তিক আমরা আলোচনা করবো বেসিক, তারপরে আমরা এমসিকিউ গুলো দেখাবো। তো প্রথমে আমরা শুরু করি প্রথম অধ্যায়, আমাদের যে বাস্তব সংখ্যা যে অধ্যায় রয়েছে এক অধ্যায়, সেটা আমরা আলোচনা করবো। তো প্রথমে আমরা টাইপ 1 এমসিকিউ দেখবো। টাইপ 1 এমসিকিউ এর মধ্যে আমরা একটা টপিক রয়েছে যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। এখান থেকে এমসিকিউ একটা আসেই, প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে এমসিকিউ একটা 100% হবে। তাহলে আমরা প্রথমে জানবো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কি, সে বিষয়ে আগে আলোচনা করব, তারপরে আমরা এমসিকিউ গুলো দেখবো। তাহলে মূলদ সংখ্যা কি ছিল? আমরা জানি যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায়, লব এবং হর আকারে লেখা যায়, তাদেরকে আমরা বলবো মূলদ সংখ্যা। তাহলে যে সকল সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে লব এবং হর আকারে লিখতে পারবো, লব হর আকারে লেখা যাবে, সেগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। আর যাদেরকে লব এবং হর আকারে লেখা যাবে না, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হচ্ছে কোন কোন সংখ্যাগুলো মূলদ সংখ্যা, সেইগুলো আমরা একটু দেখি। প্রথমে বলা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যা এবং সেই যে কোনো ভগ্নাংশ সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। যেমন আমরা পূর্ণ সংখ্যা যদি ধরি, যে 1 ধরি, 5 ধরি, 7 ধরি, 10 ধরি, প্রত্যেকটা সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারবো। যেমন 1 এর নিচে আমরা অল কল্পনা করতে পারবো, 5 এর নিচে 1, 7 এর নিচে 1 এবং 10 এর নিচেও আমরা অল কল্পনা করে নিতে পারলাম, অর্থাৎ লব এবং হর আকারে আমরা লিখতে পারবো। হরে যদি আমরা 1 ধরে নিই, তাহলে প্রত্যেকটি পূর্ণ সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রত্যেকটি পূর্ণ সংখ্যা হচ্ছে একটি মূলদ সংখ্যা, প্রত্যেকটি পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা। এছাড়া যদি আমরা যে কোনো ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ হোক, অপ্রকৃত ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশ হচ্ছে একটি মূলদ সংখ্যা। যেমন আমরা যদি একটা ভগ্নাংশ ধরি 5/2 অথবা 7/3, এই যে প্রত্যেকটি ভগ্নাংশ, অর্থাৎ আমরা জানি যে মূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে লব এবং হর আকারে লেখা যায়, তাদেরকে মূলদ সংখ্যা বলবো। যেহেতু প্রত্যেকটি ভগ্নাংশে লব এবং হর রয়েছে, তার জন্য প্রত্যেকটি ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। এবার আমরা দেখব যে সসীম দশমিক সংখ্যা এবং পৌনঃপুনিক যুক্ত সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। যত ধরনের সসীম দশমিক সংখ্যা রয়েছে সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। সসীম দশমিক সংখ্যা কাকে বলে? অর্থাৎ কোন একটা সংখ্যা যদি দশমিক হয়, কোন একটি সংখ্যা দশমিক, এবং ওই সংখ্যাটার ক্ষেত্রে আমরা যদি দেখি কোনো একটি সংখ্যা দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট হয়, অর্থাৎ গণনা করতে পারি, তাহলে সেই সংখ্যাকে আমরা বলবো সসীম দশমিক সংখ্যা। তাহলে দশমিকের পরে যদি কোনো অঙ্কগুলো যদি নির্দিষ্ট হয়, 2টা বা 3টা বা 5টা থাকে, ওই সংখ্যাগুলোকে আমরা বলবো সসীম দশমিক সংখ্যা। এবং প্রত্যেকটি সসীম দশমিক সংখ্যা একটি মূলদ সংখ্যা, কারণ এই সসীম দশমিক সংখ্যাগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশ আকারে লিখতে পারি। যেমন 1.2, এটা কিন্তু সাধারণ ভগ্নাংশে লিখি, তাহলে আমরা দশমিক উঠিয়ে দিলে 1 থাকে, আর দশমিক উঠিয়ে দেওয়ার জন্য দশমিকের জন্য 1 পরে 1 লিখলাম, দশমিকের পরে যেটা অঙ্ক রয়েছে সেটা আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে প্রত্যেকটি সসীম দশমিক সংখ্যা হচ্ছে একটি মূলদ সংখ্যা। তাহলে সসীম দশমিক সংখ্যা কোনগুলো? যে দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট থাকে, মানে গণনা করা যায়, তাহলে সেটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। তাহলে সকল সসীম দশমিক সংখ্যা হচ্ছে আমরা মূলদ সংখ্যা। এবার বলি পৌনঃপুনিক সংখ্যা। অর্থাৎ পৌনঃপুনিক সংখ্যা আমরা জানি যে সকল সংখ্যাকে ভাগ যদি করি এবং ভাগফলটা যদি নিই, অর্থাৎ একই সংখ্যা বারবার আসে, তাহলে পৌনঃপুনিক সংখ্যা বলি। অর্থাৎ পৌনঃপুনিক চিহ্ন হচ্ছে যে কোন সংখ্যার উপরে যদি আমরা এই চিহ্নটা হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন, ডট চিহ্ন যদি থাকে, তাহলে সেটা হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন। তাহলে যতগুলো পৌনঃপুনিক সংখ্যা রয়েছে সবগুলো সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ পৌনঃপুনিক সংখ্যাগুলোকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে আমরা বলবো যতগুলো পৌনঃপুনিক সংখ্যা রয়েছে সেইগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এছাড়া আমরা দেখবো যে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ যে সকল সংখ্যা পূর্ণবর্গ, তাদেরকে যদি বর্গমূল করি, রুট করি, তাহলে যে রেজাল্ট পাওয়া যায় সেই সংখ্যাগুলো হচ্ছে, অর্থাৎ রেজাল্ট গুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যাগুলো বর্গমূল হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যে সকল সংখ্যাগুলোকে আমরা বর্গ আকারে লিখতে পারি, যেমন 16কে আমরা লিখতে পারি 4 স্কয়ার, 36কে আমরা লিখতে পারি 6 স্কয়ার, তাহলে 16, 36 এগুলোকে বলবো পূর্ণবর্গ সংখ্যা। যে সকল সংখ্যাকে স্কয়ার বা বর্গ আকারে লেখা যায় সেই সকল সংখ্যাগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। তাহলে সকল পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, সকল পূর্ণবর্গ সংখ্যাগুলোকে যদি রুট করি, মানে বর্গমূল করি, যেমন 16কে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেলাম 4। অর্থাৎ সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে, আমরা যে রেজাল্ট পাবো বর্গমূলের চেয়ে এটা অবশ্যই পূর্ণ সংখ্যা পাবো। আর পূর্ণ সংখ্যা জানি, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলের মান এটা সবসময় হচ্ছে মূলদ সংখ্যা হবে।
অর্থাৎ যতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে তাদেরকে আমরা বর্গমূল করবো মানে রুট করবো, এর ফলে যে রেজাল্ট পাবো ওই রেজাল্টটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। এইবার আমরা দেখবো যে অমূলদ সংখ্যা বলো কি। আমরা জানি যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায় না, অর্থাৎ p/q আকারে লেখা যায় না, তাদেরকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে আমরা কোন কোন ধরনের সংখ্যা অমূলদ হতে পারে সেটা আমরা একটু খেয়াল করি। অসীম দশমিক সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। অসীম দশমিক সংখ্যা অর্থাৎ কোন একটা সংখ্যার দশমিকের পরে যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট না হয়, গণনা না করতে পারি, তাহলে সেই সকল সংখ্যা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। যেমন আমরা ধরি 1.2375 এভাবে যদি চলতে থাকে, অর্থাৎ কোন একটি সংখ্যা যদি দশমিকের পরে অসীম ঘর পর্যন্ত চলতে থাকে, তাহলে সেই সংখ্যাকে আমরা বলবো অসীম দশমিক সংখ্যা। আর যত ধরনের অসীম দশমিক সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোকে কখনো ভগ্নাংশ আকারে লেখা যায় না, আর যাদেরকে ভগ্নাংশ আকারে লেখা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে সকল অসীম দশমিক সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। এবার বলা হচ্ছে 2 নম্বরে যে পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত যে কোনো সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে যে সকল সংখ্যা পূর্ণ বর্গ নয় তাদের উপরে যদি আমরা রুট করি বা বর্গ করি, তাহলে যে মানটা পাওয়া যাবে সেটা সবসময় হচ্ছে অমূলদ সংখ্যা হবে। যেমন আমরা যদি দেখি যে 12 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ 12কে কখনো স্কোয়ার আকারে আমরা লিখতে পারবো না। তাহলে যে সকল সংখ্যা পূর্ণ বর্গ নয় ওই সকল সংখ্যাকে যদি বর্গ করি মানে রুট করি, তাহলে যে রেজাল্ট পাওয়া যাবে এই রেজাল্টটা সবসময় হচ্ছে দশমিকের পরে অসীম ঘর পর্যন্ত চলতে থাকবে। এজন্য যতগুলো হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যাগুলোকে যদি বর্গমূল করি মানে রুট করি, তাহলে সেই সংখ্যাটি সবসময় অসীম দশমিক সংখ্যা হয়ে যাবে, এবং অসীম দশমিক সংখ্যা কখনো মূলদ সংখ্যা হতে পারে, সেটা সর্বদা হয়ে যায় অমূলদ সংখ্যা। তাহলে এখানে আমরা এই শর্তটা মনে রাখবো যে পূর্ণবর্গ সংখ্যা নয় বা ব্যতীত যে কোনো সংখ্যার বর্গমূল সর্বদা হচ্ছে অমূলদ সংখ্যা। এবার হচ্ছে লাস্ট নম্বর দেখবো সকল মৌলিক সংখ্যা বর্গমূল সর্বদা হচ্ছে অমূলদ সংখ্যা হয়। অর্থাৎ সকল মৌলিক সংখ্যা বলতে যেমন হচ্ছে 3 একটি মৌলিক সংখ্যা, অর্থাৎ এটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এই 3কে যদি আমরা বর্গ করি রুট করি, তাহলে যে রেজাল্ট পাবো এটা হচ্ছে অসীম দশমিক পর্যন্ত চলতে থাকবে। তার জন্য সকল মৌলিক সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ সকল মৌলিক সংখ্যা যদি বর্গমূল এটা কখনো পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। তাহলে আমরা মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কি এটা আমরা হচ্ছে ক্লিয়ার হয়ে গেলাম। এইবার আমরা হচ্ছে এমসিকিউ গুলো দেখবো। এখন আমরা টাইপ 1 এমসিকিউ গুলো দেখবো। প্রথমে আমরা দেখি ক নম্বর। অর্থাৎ 1 নম্বর এমসিকিউতে এখানে কি বলা হচ্ছে, 1 নম্বরে বলা হচ্ছে যে নিচের কোনটি মূলদ সংখ্যা। এখানে 1 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে নিচের কোনটি মূলদ সংখ্যা। তাহলে আমরা জানি যে সকল পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তো এই ক্ষেত্রে আমরা √6 আমরা জানি যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে আমরা হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু এখানে হচ্ছে √6 কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তার জন্য আছে আমরা এটা হতে পারে না। অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল সবসময় অমূলদ সংখ্যা হয়। তাহলে এইটা এখানে তোমার হচ্ছে পূর্ণবর্গ নয়। আবার হচ্ছে 6 কে আমরা হচ্ছে রুট কিউব করি, অর্থাৎ এখানে হচ্ছে যে 6 কে যদি আমরা রুট কিউব করি তাহলে আমরা হচ্ছে অসীম দশমিক সংখ্যা পর্যন্ত মান পাবো। কিন্তু এখানে √8 কে যদি আমরা করি, অর্থাৎ 8 কে যদি রুট করি, তাহলে 8 কে লেখা যায় এখানে 2 কিউব আর √3 মানে আমরা জানি 1/3। তাহলে পাওয়ার অফ পাওয়ার থাকলে সূচকের নিয়মে এটা গুণ হয়ে যায়, সমান সমান আমরা 2 পেয়ে গেলাম। অর্থাৎ 8 কে যদি আমরা রুট কিউব করি তাহলে ক্যালকুলেটরে সরাসরি মান পেয়ে যাব 2। তাহলে 2 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, এবং পূর্ণ সংখ্যা সর্বদা একটি তোমার হচ্ছে মূলদ সংখ্যা হয়। তার জন্য এখানে ঘন নম্বর উত্তর হবে যে নিচের কোন মূলদ সংখ্যা, তাহলে ঘন নম্বর উত্তর হচ্ছে 8√3 হবে এখানে মূলদ সংখ্যা। তাহলে আমরা 1 নম্বর এমসিকিউ হলো। 2 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে 0.0025 এটি একটি হচ্ছে সংখ্যা দেওয়া আছে, এত এর বর্গমূল কোন ধরনের সংখ্যা। মানে এটাকে যদি রুট করা হয় 0.0025, এটাকে রুট করলে ক্যালকুলেটরে তোমরা পেয়ে যাবে 0.05 পেয়ে যাবে। অর্থাৎ এটি হচ্ছে একটি দশমিকের পরে আমরা হচ্ছে মাত্র 2 ঘর অঙ্ক পাচ্ছি, অর্থাৎ নির্দিষ্ট সসীম দশমিক সংখ্যা, এটা নির্দিষ্ট ঘর পর্যন্ত আমরা অঙ্ক পাচ্ছি, তার জন্য এটা হবে সসীম দশমিক সংখ্যা। আর সসীম দশমিক সংখ্যা সর্বদা মূলদ সংখ্যা। তাহলে এখানে বলছে যে এত এর বর্গমূল কোন ধরনের সংখ্যা, যদি উত্তর থাকতো মূলদ সংখ্যা তাহলে মূলদ সংখ্যা অ্যান্সার হতো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সসীম দশমিক সংখ্যা রয়েছে, অর্থাৎ উত্তরে, তার জন্য এখানে অ্যান্সার দিয়ে দিব আমরা ঘ নম্বর সসীম দশমিক সংখ্যা। 2 নম্বর কমপ্লিট। 3 নম্বরে আমরা যদি এমসিকিউ দেখি, এখানে বলা হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা। তাহলে যে সকল সংখ্যাকে লব এবং হর আকারে লেখা যায় তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো। তাহলে বলছে যে এগুলোর মধ্যে 3 নম্বরের ক্ষেত্রে যে তোমার উত্তরগুলো দেওয়া আছে এইটাকে কোনটাকে আমরা লব এবং হর আকারে লিখতে পারি। আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি 2√3, তাহলে আমরা হচ্ছে দশমিকের পরে অসংখ্য মান মানে অসংখ্য ঘর তোমার হচ্ছে আমরা অঙ্ক পেয়ে যাবো। তার জন্য এটা হচ্ছে কখনো হচ্ছে ভগ্নাংশ আকারে লিখতে পারবো না। এরকম √7 মৌলিক সংখ্যাকে যদি বর্গ করি আমরা, তাহলে এটাও হচ্ছে দশমিকের পরে অগণিত অঙ্ক চলে আসবে। একইভাবে √3/2 এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ডিভাইড করে দেখি, তাহলে এটা অসীম দশমিক সংখ্যা হয়ে যাবে, যেটা হচ্ছে মূলদ সংখ্যা হতে পারে না। কিন্তু আমরা যদি দেখি যে √12 ডিভাইডেড বাই √3, এটিকে যদি আমরা
ক্যালকুলেটরে যদি তুমি বের করো তাহলে আমরা এখানে দেখি আমরা 12কে যদি ভাঙানোর চেষ্টা করি তাহলে 3 4 12 লিখতে পারি, আর নিচে তো √3 আছেই। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে 4কে যদি রুট করো তাহলে এখানে হচ্ছে 2 পেয়ে যাবো, আর 3 কে তো আমরা রুট করলে আমরা √3 রেখে দিলাম, নিচে হচ্ছে √3, আর উপরে নিচে কাটাকাটি করলে আমরা পেয়ে গেলাম 2। অর্থাৎ এই √12 ডিভাইড বাই √3 এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেলাম 2। তাহলে 2 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, আর আমরা জানি সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূল সংখ্যা। সেই ক্ষেত্রে এটা যদি বলা হয় নিচের কোনটি মূল সংখ্যা তাহলে ঘনকের উত্তর হবে √12 ডিভাইড বাই √3। এরপর যদি আমরা দেখি 3 নম্বর কমপ্লিট হয়ে গেল। 4 নম্বরটা দেখি যে 7 ডিভাইডেড বাই 5, 7 ভাগ 5 কোন ধরনের সংখ্যা? যেহেতু এটা লব এবং হর আকারে রয়েছে তার জন্য এটাকে আমরা নিঃসন্দেহে বলে দিতে পারি যে এটি একটি মূলদ সংখ্যা। তাহলে টাইপ 1 এমসিকিউ ছিল যে মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে আলোচনা। তো আমরা হচ্ছে মোটামুটি আছে টাইপ 1 কমপ্লিট করলাম। তোমরা অন্যান্য যে মূলদ এবং অমূলদ সংখ্যা যে এমসিকিউ গুলো আছে সেগুলো তোমরা হচ্ছে বই থেকে একটু দেখে নিও। এবার আমরা টাইপ 2 এমসিকিউ দেখব। টাইপ 2 এমসিকিউ তে বলা হচ্ছে যে বিভিন্ন আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, বা বিভিন্ন পৌনঃপুনিক ভগ্নাংশ আছে, পৌনঃপুনিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমরা দেখি উদাহরণ যদি আমরা 1 নম্বরটা দেখি, উদাহরণ 1 এর ক্ষেত্রে বলা হচ্ছে 1.23 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন রয়েছে। তাহলে এই যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যাকে অর্থাৎ আবৃত সংখ্যাকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব? তো আমাদের প্রথম যে নিয়মটা হচ্ছে যে কোনো একটা আবৃত দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমে এই আবৃত দশমিক সংখ্যাটার যে যতগুলো দশমিক এবং পৌনঃপুনিক চিহ্ন ব্যতীত, দশমিক এবং পৌনঃপুনিক চিহ্ন বাদে যতগুলো হচ্ছে অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা আমরা লিখে দিলাম, বিয়োগ অর্থাৎ পৌনঃপুনিক এবং দশমিক চিহ্ন বাদে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা আমরা লিখে দিলাম, মাইনাস এবার হচ্ছে যে সংখ্যার উপর পৌনঃপুনিক আছে অর্থাৎ যে অঙ্কের উপর পৌনঃপুনিক আছে ওই অঙ্ক বাদে, যে অঙ্কের উপর পৌনঃপুনিক আছে এই অঙ্ক বাদে অন্য অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা আমরা বিয়োগ করব। তাহলে এখানে 3 এর উপর পৌনঃপুনিক আছে কিন্তু 1 এবং 2 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন নেই, তাহলে 1 এবং 2 দ্বারা গঠিত যে সংখ্যা সেটা আমরা লিখে দিব অর্থাৎ বিয়োগ করে দেব। এটা হচ্ছে আমাদের লবের কাজ, লবের কাজ কমপ্লিট। এবার হচ্ছে হরের ক্ষেত্রে যেটা লিখব যে দশমিকের পরে চিন্তা করব, যখন আমরা হর লিখব তখন দশমিকের পরে চিন্তা করব, দশমিকের পরে জয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে, জয়টি অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে, তো এটা হচ্ছে আমরা 9 লিখব। অর্থাৎ 3 এর উপরে শুধুমাত্র 3 একটা অঙ্ক যার উপরে পৌনঃপুনিক চিহ্ন রয়েছে তার জন্য আমরা হচ্ছে একটা 9 লিখলাম, মানে পৌনঃপুনিক চিহ্ন বিশিষ্ট সংখ্যার জন্য আগে 9 গুলো লিখে নিব। এবার যে অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন নেই সেই অঙ্কের জন্য আমরা হচ্ছে ততগুলো শূন্য নেব। যেহেতু দশমিকের পরে একটা অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন নেই তার জন্য আমরা লিখে দিলাম একটা শূন্য। তাহলে লব এবং হর লেখা হয়ে গেল। এবার হচ্ছে 123 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে এখানে 1 1 1 এখানে 9 0, এইটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। তাহলে কোনো একটা আবৃত দশমিক সংখ্যা যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় তাহলে তার লব এবং হর কিভাবে লিখতে হবে? প্রথমে হচ্ছে যে পৌনঃপুনিক এবং পৌনঃপুনিক চিহ্ন এবং দশমিক চিহ্ন বাদে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা লিখে দিব। তারপর হচ্ছে মাইনাস পৌনঃপুনিক চিহ্ন, যে অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে সেই অঙ্ক বাদে অন্য অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা আমরা হচ্ছে বিয়োগ করে দিব অর্থাৎ মাইনাস করে দিব, ডিভাইডেড বাই অর্থাৎ হরে হবে যে দশমিকের পরে যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন আছে ততগুলো 9 লিখবো, আর যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন নেই ততগুলো আমরা 0 লিখবো। যেহেতু দশমিকের পরে একটা অঙ্কের উপর পৌনঃপুনিক ছিল তার জন্য হচ্ছে একটা 9 লিখেছি, আর একটা অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন ছিল না তার জন্য একটা 0 লিখেছি। এবার যদি আমরা মাইনাস করি তাহলে 111 ভাগ এখানে হচ্ছে 90 পেয়ে গেলাম। এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। উদাহরণ যদি আমরা 2 নম্বরটা খেয়াল করি, 2 নম্বরের ক্ষেত্রে আমরা যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় তাহলে একই নিয়ম যে পৌনঃপুনিক এবং দশমিক চিহ্ন বাদে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা আমরা লিখে দেব, সবগুলো গঠিত অঙ্ক আমরা লিখে দিলাম। এবার কথা হচ্ছে যে অঙ্কগুলোর উপর পৌনঃপুনিক আছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এর উপর পৌনঃপুনিক এবং 3 এর উপর পৌনঃপুনিক অর্থাৎ শুরুতে এবং শেষে পৌনঃপুনিক দেওয়া আছে, এর অর্থ হচ্ছে সবগুলো অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন রয়েছে। তাহলে এইখানে 2 9 3 এই তিনটা অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে, তাহলে এই অঙ্কগুলো বাদে অন্য অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা আমরা হচ্ছে বিয়োগ করে দেব অর্থাৎ মাইনাস করে দিলাম। তাহলে 1 দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 1, এটা হচ্ছে মাইনাস ডিভাইডেড বাই হরে যেটা লিখবো যে পৌনঃপুনিকের পরে আমরা হচ্ছে দশমিকের পরে চিন্তা করবো, যখনই হর লিখবো তখন দশমিকের পরে চিন্তা করবো, তাহলে দশমিকের পরে যতগুলো অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে ততগুলো তোমাকে 9 লিখতে হবে। তাহলে যেহেতু দশমিকের পরে 3টা অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন আছে তার জন্য আমরা 3টা 9 লিখে দিলাম। এবার হচ্ছে আমরা যদি হচ্ছে মাইনাস করি তাহলে হচ্ছে 1 1, এটা হচ্ছে 2, এটা 8 9 9 9, এইটা হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল, মানে একটা পৌনঃপুনিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। এবার যদি আমরা 3 নম্বর হচ্ছে উদাহরণটা দেখি, 3 নম্বর বলছে যে এটি হলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে যে দশমিক এবং পৌনঃপুনিক চিহ্ন বাদে যতগুলো অঙ্ক আছে সেটা দ্বারা গঠিত সংখ্যা লিখে দিলাম 3 5 9 মাইনাস যে অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন আছে ওইটা বাদে
অন্যান্য অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা আমরা মাইনাস করবো। তাহলে এখানে 0 এবং 3 আছে, 0 3 হচ্ছে দ্বারা গঠিত অঙ্ক সংখ্যা হচ্ছে 3। এবার হচ্ছে হরে যেটা লিখবো যে দশমিকের পরে জয়টা সংখ্যার উপর পরবর্তী চিহ্ন আছে, এটা 9, তাহলে দুইটা অঙ্কের উপর পরবর্তী আছে, তার জন্য দুইটা 9, আর একটা অঙ্কের উপর পরবর্তী চিহ্ন নেই, তার জন্য একটা 0। তাহলে আমরা যদি এখন মাইনাস করি তাহলে 356 ডিভাইডেড বাই 990, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশের প্রকাশ। তাহলে টাইপ 2 তে যে বিভিন্ন যে পরস্পরিক যুক্ত অর্থাৎ আবৃত সংখ্যা থাকবে, সেই আবৃত সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশের রূপটা কি হবে, এই টাইপের এমসিকিউ গুলো থাকে। আমরা হচ্ছে বেসিক শিখলাম, এবার এমসিকিউ গুলো দেখবো। আমরা এবার এমসিকিউ গুলো দেখবো। প্রথমে হচ্ছে 1 নম্বরে বলা হচ্ছে যে 0.24, 2 এবং 4 এর উপরে পরবর্তী চিহ্ন আছে। 0.24, 2 এবং 4 দুইটা অঙ্কের উপর পরবর্তী চিহ্ন আছে। বলছে যে এত এর সামান্য ভগ্নাংশ প্রকাশিত রূপ কোনটি? সামান্য ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ একই কথা বলা হচ্ছে। তাহলে সাধারণ ভগ্নাংশ যদি প্রকাশ করতে বলা হয়, তাহলে যেহেতু এটা আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক ভগ্নাংশ, তাহলে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমরা হচ্ছে 0.24 ওটা যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে যাই, তাহলে আমরা দশমিক এবং পৌনঃপুনিক চিহ্ন বাদে পুরো সংখ্যাটা আমরা লিখে দিলাম, বিয়োগ পৌনঃপুনিক চিহ্ন ব্যতীত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দ্বারা গঠিত সংখ্যা, যেহেতু কোনো সংখ্যা নেই তার জন্য আমরা -0 দিলাম, ডিভাইডেড বাই দশমিকের পরে জয়টার সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তো এটা হচ্ছে আমরা 9, দুইটা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে তার জন্য দুইটা হচ্ছে 9 দিয়ে দিলাম। তাহলে এখানে 24/9 এটা হচ্ছে অ্যান্সার। এবার যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, 3 8 24, 3 33 99, তাহলে 8/33 এটা হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে ক নম্বরের উত্তর হয়ে গেল 8/33। তো এইটা হচ্ছে ক নম্বর আমরা এমসিকিউ 1 নম্বর এমসিকিউ পেয়ে গেলাম। এবার হচ্ছে 2 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে 0.03 এর উপরে পৌনঃপুনিক, 0.03 এর উপরে পৌনঃপুনিক এত এর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি? সামান্য ভগ্নাংশ প্রকাশ করতে হলে নিচে কোনটি? তাহলে আমরা একই ভাবে করব যে পৌনঃপুনিক এবং দশমিক বাদে যে সংখ্যাটা রয়েছে সেটা আমরা লিখে দেব। তাহলে পৌনঃপুনিক চিহ্ন বাদে তোমার এবং পৌনঃপুনিক চিহ্ন বাদে এবং দশমিক বাদে তোমার হচ্ছে অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা দিতে হয়। 03 মানে হচ্ছে 0 কোনো ভ্যালু নেই, তার জন্য আমরা হচ্ছে প্রথমে 3 লিখে দিলাম। 3 মাইনাস বলছে যে পৌনঃপুনিক চিহ্ন ব্যতীত অন্য যে অঙ্ক দ্বারা গঠিত সেই সংখ্যাটা লিখবো, যেহেতু 0 রয়েছে তার জন্য আমরা হচ্ছে 0 সংখ্যাটা লিখে দিলাম, ডিভাইডেড বাই পৌনঃপুনিকের দশমিকের পরে জয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন আছে, তো এটা 9, যেহেতু একটা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে তাহলে একটা 9, এবং একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন নেই তার জন্য একটা 0, অর্থাৎ 0 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন নেই তার জন্য আমরা 0 বসালাম। তাহলে এখানে যদি আমরা মাইনাস করি তাহলে 3/90। এবার যদি আমরা কাটাকাটি করি 3 × 3 3 × 30 90, তাহলে 1/30। তাহলে এইটা হয়ে গেল আমাদের ক নম্বর অ্যান্সার। এবার যদি আমরা 3 নম্বর এমসিকিউটা দেখি, 3 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে 0.369 3 এর উপরে এবং 9 এর উপরে তোমার পৌনঃপুনিক চিহ্ন আছে, অর্থাৎ এখান থেকে বুঝতে হবে প্রথমে যদি পৌনঃপুনিক চিহ্ন এবং শেষে পৌনঃপুনিক চিহ্ন থাকে তাহলে মাঝের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোর উপর পৌনঃপুনিক চিহ্ন রয়েছে। এই সংখ্যাটির সামান্য ভগ্নাংশ কোনটি, অর্থাৎ হচ্ছে সাধারণ রূপ কোনটি? তাহলে আমরা যদি লিখি তাহলে একইভাবে আমাদের চিন্তা করতে হবে, পৌনঃপুনিক এবং দশমিক চিহ্ন বাদে যতগুলো অঙ্ক রয়েছে সেগুলো দ্বারা গঠিত সংখ্যা আমরা লিখে দিলাম, মাইনাস যে অঙ্কগুলোর উপর পৌনঃপুনিক আছে সেই অঙ্কগুলো বাদে অন্য অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, তাহলে অন্য কোনো অঙ্ক নেই তার জন্য আমরা 0 বসিয়ে দিলাম। আর দশমিকের পরে জয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন আছে, তো এটা আমরা হচ্ছে 9, যেহেতু 3 এর উপর পৌনঃপুনিক চিহ্ন আছে তার জন্য আমরা এভাবে লিখে দিলাম। তাহলে 369 ডিভাইডেড বাই 999, এইটা হয়ে গেল আমার সামান্য ভগ্নাংশের প্রকাশ। এবার যদি আমরা হচ্ছে 9 দ্বারা কাটাকাটি করি তাহলে হচ্ছে 4 9 36 9 × 9, এটা হচ্ছে 9 9 × 9 9 × 9 9 × 9, তাহলে 41/1 এটা হচ্ছে সাধারণ আমাদের সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশের প্রকাশ হয়ে গেল। এবার যদি আমরা 4 নম্বর এমসিকিউটা দেখি, 4 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে 0.01 2 এর উপর পৌনঃপুনিক, 0.01 আর 2 এর উপর পৌনঃপুনিক এত এর সাধারণ ভগ্নাংশ কোনটি? তাহলে একইভাবে আমরা চিন্তা করি যে পৌনঃপুনিক এবং দশমিক বাদে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে আমরা 1 2, কারণ বাম পাশে 0 কোনো ভ্যালু নেই, মাইনাস যে অঙ্কের উপর পৌনঃপুনিক আছে ওই অঙ্ক ব্যতীত অন্য অঙ্ক, অর্থাৎ 0 এবং 1 দ্বারা গঠিত অঙ্ক হচ্ছে 1, মানে সংখ্যা হচ্ছে 1, ডিভাইডেড বাই দশমিকের পরে জয়টা অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে, তো এটা 9, যেহেতু একটার উপর পৌনঃপুনিক চিহ্ন আছে তার জন্য হচ্ছে একটা 9 লিখা, মানে 2 এর উপর পৌনঃপুনিক চিহ্ন আছে তার জন্য আমরা 2 পৌনঃপুনিক চিহ্নটার জন্য আমরা হচ্ছে 9 লিখা, আর দুইটি অঙ্কের উপরে পৌনঃপুনিক চিহ্ন নেই তার জন্য আমরা হচ্ছে দুইটা 0 লিখে দেব। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 12 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 11, 11/9 0 0, তাহলে আমরা হচ্ছে 4 এর ক নম্বর অ্যান্সার পেয়ে গেলাম 11/9 0 0। তাহলে আমরা হচ্ছে টাইপ 2 এমসিকিউ শিখলাম। এবার আমরা টাইপ 3 এমসিকিউ গুলো দেখব। 3 এমসিকিউ তে বলা হয়েছে যে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ
এই টাইপের এমসিকিউগুলো আমরা টাইপ 3 তে আলোচনা করব। তো প্রথমে আমরা 1 নম্বর এমসিকিউটা দেখি। 1 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে প্রথম আবৃত দশমিক ভগ্নাংশকে দ্বিতীয় আবৃত দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ করো, অর্থাৎ সংখ্যা দ্বারা ভাগ করো। আবৃত দশমিক সংখ্যাকে পরে আবৃত দশমিক সংখ্যা দ্বারা ভাগ করো, তাহলে এতে রেজাল্ট কি হবে সেটা বের করতে বলছে। তাহলে প্রথমে আবৃত দশমিক ভগ্নাংশকে যদি আমরা ভাগ করতে হয় তাহলে প্রথমে আমাকে সাধারণ ভগ্নাংশে তোমাকে প্রকাশ করতে হবে, তারপরে আমরা ভাগের কাজটা করব। তাহলে প্রথমে আবৃত এই দশমিক সংখ্যাটাকে সাধারণ ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে পৌনঃপুনিক এবং দশমিক চিহ্ন ব্যতীত যতগুলো অঙ্ক রয়েছে সেটা দ্বারা গঠিত সংখ্যা আমরা লিখে দিব, মাইনাস পৌনঃপুনিক চিহ্ন ব্যতীত অন্য অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা মানে 2 রয়েছে সেটা আমরা মাইনাস করে দেবো, ডিভাইডেড বাই দশমিকের পরে জয়টা অঙ্ক রয়েছে, জয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে তো এটা হচ্ছে 9, আর দশমিকের পরে জয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন থাকবে না তো এটা আমরা 0, ডিভাইডেড চিহ্ন আছে আমরা এখানে বসিয়ে দিলাম। একইভাবে এটাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় তাহলে পৌনঃপুনিক এবং দশমিক চিহ্ন বাদে যে অঙ্ক আছে সেই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা মাইনাস দশমিকের পরে অর্থাৎ পৌনঃপুনিক চিহ্ন ব্যতীত অন্য অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, যেহেতু কোনো অঙ্ক নেই তার জন্য আমরা হচ্ছে 0 মাইনাস করে দেবো, ডিভাইডেড বাই দশমিকের পরে জয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন থাকবে তো এটা হচ্ছে আমরা 9 লিখবো, যেহেতু একটা রয়েছে তার জন্য একটা 9 লিখে দিলাম। এবার যদি আমরা মাইনাস করি তাহলে এখানে 25, এখানে আমরা পেয়ে গেলাম 90, ডিভাইডেড বাই এইখানে একটা কাজ করব যে মাইনাস করার সাথে সাথে আমরা যদি কোনো একটা ভগ্নাংশকে যদি আমরা গুণ বা ভাগ করি তাহলে এই ভগ্নাংশকে ভাগকে আমরা গুণ অবস্থায় লিখতে হয় এবং লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে গুণ অবস্থায় লিখবো, তাহলে 9 এখানে নিচে আছে এটা উপরে চলে যাবে আর 5 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 5। এবার আমরা হচ্ছে কাটাকাটি করবো, 9 কে 9, 10 9 10 90, 5 কে 5, 5 5 25, 5 কে 5, 5 2 10, অর্থাৎ 1/2 সমান হচ্ছে 0.5, আর এক্সট্রা যদি একটা 0 লিখে দিই 0 লিখে দিতে পারবো। তাহলে আমাদের একের গ নম্বর অ্যান্সার হয়ে গেল 0.50। তাহলে প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, সাধারণ ভগ্নাংশ প্রকাশ হয়ে গেলে তারপর এটিকে ভাগ থাকলে এটাকে গুণ চিহ্ন দিয়ে লবকে হর করে দেবো, হরকে লব করে দেবো, তারপরে আমরা ক্যালকুলেশন করলেই আমরা হচ্ছে প্রকৃত অ্যান্সার পেয়ে যাবো। এবার হচ্ছে আমরা 2 নম্বর যদি এমসিকিউটা দেখি, এখানে বলা হচ্ছে 0.4 তার উপরে পৌনঃপুনিক ইন্টু 0.3 তার উপরে পৌনঃপুনিক দেওয়া আছে, তো এদেরকে বলা হচ্ছে গুণ করতে বলা হচ্ছে। যদি গুণ করতে বলা হয় তাহলে এটিকে প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে হলে তাহলে দশমিক এবং পৌনঃপুনিক বাদে যতগুলো অঙ্ক আছে সেগুলো দ্বারা গঠিত সংখ্যা মাইনাস পৌনঃপুনিক চিহ্ন ব্যতীত যে অঙ্ক রয়েছে সেটা আমরা হচ্ছে মাইনাস করব, যেহেতু নেই তার জন্য আমরা 0 মাইনাস করে দিলাম, ডিভাইডেড বাই দশমিকের পরে জয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন আছে তো এটা আমরা হচ্ছে 9 লিখবো, একটা রয়েছে তার জন্য আমরা একটা 9 লিখে দিলাম, গুণ চিহ্ন আছে সেইটাকে আবার আমরা হচ্ছে 0.3 তার উপর পৌনঃপুনিক আছে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। সাধারণ ভগ্নাংশে নিয়ে গেলে আমরা হচ্ছে কি লিখবো এখানে, তাহলে আমরা হচ্ছে যতগুলো অঙ্ক আছে সবগুলো দ্বারা গঠিত সংখ্যা লিখে দিলাম মাইনাস পৌনঃপুনিক চিহ্ন ব্যতীত যদি কোনো অঙ্ক থাকে তাহলে সেটা দ্বারা গঠিত সংখ্যা লিখবো, যেহেতু নেই তার জন্য 0 দিয়ে দিলাম, ডিভাইডেড বাই দশমিকের পরে জয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন থাকবে তো এটা আমরা 9 লিখে দিলাম। তাহলে যেহেতু একটা রয়েছে তাদের একটা 9 লিখলাম। এবার আমাদের কাজ হচ্ছে 4 ডিভাইডেড বাই 9, 3 ডিভাইডেড বাই 9, 3 কে 3, 3 3 9, তাহলে উপরে থাকবে 4 আর নিচে 3 9 27। তাহলে দেখো 4/27 যদি করো ক্যালকুলেটরে চাপ দাও তাহলে তোমরা পেয়ে যাবে 0.148 তার উপরে পৌনঃপুনিক, অর্থাৎ 0.148 এটা অনবরত সংখ্যাটা পুনরাবৃত্তি হতে থাকবে, তার জন্য আমরা 148 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে লিখলাম। তাহলে আমরা হচ্ছে 2 এর ঘ নম্বর অ্যান্সারটা পেয়ে গেলাম। 3 নম্বরে বলা হচ্ছে এবার এমসিকিউতে 3 নম্বরে বলা হচ্ছে 0.2 এর উপর পৌনঃপুনিক ডিভাইড বাই 0.04 এর উপর পৌনঃপুনিক, এটিকে হচ্ছে আমরা ভাগ করতে বলছে। তাহলে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেব। সাধারণ ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা হচ্ছে 0.2 এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে দশমিক এবং পৌনঃপুনিক চিহ্ন ব্যতীত যতগুলো অঙ্ক আছে সেটা দ্বারা গঠিত সংখ্যা মাইনাস পৌনঃপুনিক চিহ্ন বাদে অন্য কোনো অঙ্ক দ্বারা অন্য যে অঙ্কগুলো থাকবে সেটা দ্বারা গঠিত সংখ্যা, যেহেতু অন্য কোনো অঙ্ক নেই তার জন্য হচ্ছে 0 মাইনাস করে দিলাম, ডিভাইডেড বাই দশমিকের পরে জয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে তো এটা 9, যেহেতু একটা রয়েছে তার জন্য একটা 9 লিখে দিলাম, ডিভাইডেড বাই 0.04 তার উপরে পৌনঃপুনিক আছে। তাহলে এইটাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে তোমার হচ্ছে দশমিক এবং পৌনঃপুনিক বাদে সবগুলো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা মাইনাস দশমিকের যে অঙ্কের উপর পৌনঃপুনিক আছে সেই অঙ্ক বাদে অন্য অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা মাইনাস, ডিভাইডেড বাই দশমিকের পরে জয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে তো এটা 9 আর যেটা অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে তো এটা 0। এইবার আমরা যদি মাইনাস করি 2 ডিভাইডেড বাই 9 এবং এটা ভাগ আছে এটাকে গুণ অবস্থায় লিখবো, হর হয়ে যাবে লব আর লব হয়ে গেল আমরা এখানে হর লিখে দিলাম, 9 কে 9, 9 10 90, 2 কে 2, 2 দিয়ে 4, 2 কে 2, 5 2 10, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম আমাদের 5 পেয়ে গেলাম। তাহলে ভাগফলের মান 5, তাহলে 3 এর গ নম্বর অ্যান্সার হয়ে গেল 5। এবার আমরা হচ্ছে 4 নম্বর এমসিকিউটা দেখব। এখানে বলা হচ্ছে যে দুইটি পৌনঃপুনিক অর্থাৎ আবৃত দশমিক সংখ্যাকে গুণ করতে বলা হচ্ছে।
আবৃত দশমিক সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে হচ্ছে 0.16, তারপর 6-এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে আমরা সব দশমিক এবং পৌনঃপুনিক চিহ্ন বাদে তারপর হচ্ছে পুরো যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা মাইনাস যে অঙ্কের উপর পৌনঃপুনিক আছে এই অঙ্ক বাদে অন্য অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা মাইনাস করে দিলাম, ডিভাইডেড বাই দশমিকের পরে জয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন আছে তো এটার জন্য হচ্ছে 9, আর জয়টার উপর পৌনঃপুনিক চিহ্ন নেই তো এটা হচ্ছে 0। আমরা হচ্ছে এবার হচ্ছে গুণ চিহ্ন দিয়ে দিলাম, এটাকে আমরা হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। 0.3 উপরে পৌনঃপুনিক আছে, তাহলে সবগুলো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা মাইনাস যে অঙ্কের উপর পৌনঃপুনিক আছে সেইটা বাদে অন্য অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা নেই, তার জন্য 0 বসিয়ে দিলাম, ডিভাইড বাই দশমিকের পরে জয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে তো এটা আমরা হচ্ছে 9 বসিয়ে দিলাম। এবার যদি আমরা মাইনাস করি তাহলে এখানে পেয়ে গেলাম 15, এখানে হচ্ছে 90, 3 আর এখানে পেয়ে গেলাম 9। যদি আমরা কাটাকাটি করি 3 × 3, 3 × 3 9, 3 × 3 3 5 15, 5 × 5 5 18 90, তাহলে 1/18, তাহলে হচ্ছে আমরা 4-এর ঘ নম্বর পেয়ে গেলাম। তাহলে এই ছিল আমাদের টাইপ 3 এমসিকিউ, যেখানে হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশগুলোর গুণ এবং ভাগ করতে বলা হয়েছিল। এবার হচ্ছে টাইপ 4 এমসিকিউ গুলো দেখবো। টাইপ 4 এমসিকিউতে বলা হচ্ছে প্রথমেই 1 নম্বরে বলা হচ্ছে 0.9973 ... সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তোমাকে বলছে 3 দশমিকের পরে 3 ঘর পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটি কোনটি হবে? আমরা জানি যদি হচ্ছে কোনো দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিই, আমরা যদি অ্যান্সার 3 ঘর পর্যন্ত নিই তাহলে আমরা দেখব যে তার পরের ঘর অর্থাৎ 4 নম্বর চতুর্থ ঘরের অঙ্কটি কত রয়েছে। চতুর্থ ঘরের অঙ্কটি কত রয়েছে? যদি অঙ্কটি 4-এর চাইতে বড় হয় অর্থাৎ 5 6 7 8 9 হয় তাহলে আগের ঘরে অর্থাৎ আগের অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। তাহলে যেহেতু আমাদের এখানে ছিল 0.999 এবং তারপরের 4 নম্বর অঙ্কটি যেহেতু 7 ছিল অর্থাৎ 4-এর চাইতে বড় 5 6 7 8 9 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা অর্থাৎ 7 রয়েছে, তার জন্য কি করতে হবে? আমাকে 1 যোগ করে দিতে হবে। যদি যোগ করে দিই 9 + 1 10, হাতের 1 9 + 1 10, তাহলে 1 9 + 10, তাহলে আমরা 10 বসিয়ে দিলাম, অর্থাৎ 10-এর 0 হাতে থাকে 1, 0 আর 1 হচ্ছে 1, তাহলে এই অ্যান্সারটা হয়ে গেল গ নম্বর 1.000। তাহলে এইটা হয়ে গেল আমাদের যে 0.99973 এই সংখ্যাটি 3 দশমিক আসন্ন মান নির্ণয় করো। আসন্ন মান নির্ণয় করতে হলে যত দশমিক পর্যন্ত বলবে সেই পর্যন্ত দেখার পরে তার পরের অঙ্কটা আমরা দেখব, তার পরের ঘরে অঙ্কটা দেখব, সেটা যদি 4-এর চাইতে বড় হয় তাহলে তার আগের অঙ্কের সাথে 1 যোগ করে দেব। এবার হচ্ছে আমরা 2 নম্বর এমসিকিউটা দেখি। 2 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে এ বি সি বাস্তব সংখ্যা হলে, এখানে উচ্চতর দক্ষতা এটা এমসিকিউ বলা হচ্ছে যে এ বি সি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে 3টা হচ্ছে উত্তর দেওয়া আছে। এখানে এই 3টা উত্তরের মধ্যে কোনটি সঠিক? আচ্ছা, এ বি সি বাস্তব সংখ্যা হলে প্রথমে বলছে এ × বি + সি, অর্থাৎ এ × বি + সি, এ হচ্ছে বি এবং সি উভয়ের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে যদি গুণ করে দিই এ বি + এসি, এটা হচ্ছে সঠিক। এবার বলছে যে এ বি এর চাইতে ছোট, এ <b হলে, এবার হচ্ছে এ এর সাথে যদি সি যোগ করি, এ এর সাথে সি যোগ করি এবং এ এর সাথে বিও যোগ করি তাহলে যে বড় ছিল সে বড় থাকবে, যে ছোট ছিল সে ছোটই থাকবে। অর্থাৎ এখানে যদি 5 থাকে এখানে 7 থাকে। এবার উভয় পক্ষের সাথে আমরা যদি 2 যদি যোগ করে দিই তাহলে এখানে যদি 7, এখানে 5 + 2 মানে এখানে 7 হয়ে যাবে আর এটা হয়ে যাবে 9, অর্থাৎ বড় সংখ্যাটি সবসময় বড়ই থাকবে। তাহলে আমরা 2 নম্বর যে উত্তরটা দেওয়া আছে সেটাও সঠিক। এবার 3 নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে যে এ বি এর চাইতে বড়, না বলছে এ চাইতে বি বড়, এবং বলা হচ্ছে সি এমন একটি সংখ্যা যেটা হচ্ছে 0-এর চাইতে ছোট অর্থাৎ ঋণাত্মক, সিটা হচ্ছে 0-এর চাইতে ছোট। এবার যদি আমরা বলছি যে কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা এখানে গুণ করা হয়, মানে সি যেহেতু 0-এর চাইতে ছোট মানে ঋণাত্মক সংখ্যা দ্বারা যদি গুণ করা হয় তাহলে যে ছোট সংখ্যাটি বড় হয়ে যাবে এবং বড় সংখ্যাটি হয়ে যাবে ছোট। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 15, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10-এর চাইতে 15 বড় রয়েছে। এখন যদি এখন -2 দ্বারা গুণ করি, উভয় পক্ষে -2 দ্বারা গুণ করি, তাহলে এখানে -20 আর -30। এখন এই দুটোর ক্ষেত্রে আমরা সাধারণত জানি যে মাইনাস মানের ক্ষেত্রে যে সংখ্যাটি ছোট হয় ওটা সাধারণত ওটা বড় বলি আমরা, অর্থাৎ যে 0-র যত কাছাকাছি হবে সেই হচ্ছে বড়। তাহলে এই ক্ষেত্রে -20 -30-এর চাইতে বড়, অর্থাৎ এখানে হচ্ছে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ উভয় পক্ষে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি এবং মাইনাস দ্বারা যদি গুণ করা হয় তাহলে এখানে যদি গ্রেটার দেন চিহ্ন মানে লেস দেন চিহ্ন গ্রেটার দেন চিহ্ন হয়ে যাবে বা গ্রেটার দেন চিহ্ন লেস দেন চিহ্ন হয়ে যাবে। তার জন্য এখানে এ বি এর চাইতে বড় ছিল, অর্থাৎ এ চাইতে বি বড় ছিল। এখন যদি এটাকে সি দ্বারা গুণ করি অর্থাৎ মাইনাস ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে এ যেহেতু ছোট ছিল এ এখন বড় হয়ে গেল, অর্থাৎ এসি বড় হয়ে গেল এবং বিসিটা হচ্ছে ছোট হয়ে গেল। তাহলে 3 নম্বর অ্যান্সারটাও সঠিক রয়েছে। তার জন্য 2-এর আমরা হচ্ছে ঘ নম্বর 1 2 3 এই অ্যান্সারটা সঠিক হবে। 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে a = হচ্ছে √3 এবং b = হচ্ছে √12 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা?
মানে এখানে হচ্ছে উত্তরগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটি অমূল্য সংখ্যা সেটা বের করতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা a সমান যেহেতু আমরা √3 জানি, কিন্তু b সমান দেওয়া আছে এখানে √12, তাহলে √12কে যদি আমরা ভাগাই তাহলে এখানে লিখতে পারি 3 × 4, অর্থাৎ হচ্ছে লেখা যায় 2√3। তাহলে a সমান √3 আর b সমান পেয়ে গেলাম আমরা 2√3। এখন বলছে যে এগুলোর মধ্যে নিচের কোনটি হচ্ছে অমূল্য সংখ্যা। আমরা জানি যে সকল সংখ্যাকে তোমার হচ্ছে ভগ্নাংশ আকারে লেখা যায় না তাদেরকে বলবো অমূল্য সংখ্যা। তাহলে আমরা এক্ষেত্রে প্রথমে যদি আমরা a এবং প্লাস b করি, অর্থাৎ এখানে যদি √3 প্লাস 2√3 অর্থাৎ a এবং b যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো এটা 3√3। তাহলে এই 3√3 যদি আমরা ক্যালকুলেটরে অ্যান্সারটা বের করার চেষ্টা করি তাহলে দেখবো যে অসীম দশমিক একটা সংখ্যা পেয়ে যাবো, অসীম ঘর পর্যন্ত দশমিক সংখ্যা পেয়ে যাবো। তাহলে সেক্ষেত্রে এটাকে কখনো ভগ্নাংশ আকারে লেখা যাবে না, তার জন্য ক নম্বর অ্যান্সারটাই সঠিক। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, একটু টেস্ট করে দেখি, a এবং b কে যদি গুণ করো, অর্থাৎ √3 × 2√3 এটাকে যদি গুণ করা হয়, √3 গুণ করলে 3 হয়ে যায়, 3 কে 2 দ্বারা গুণ করলে হয়ে যায় এখানে 6, মানে 6 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, তাহলে অবশ্যই এটা একটি মূলদ সংখ্যা। a কে b দ্বারা ভাগ করি, a হচ্ছে √3 আর b দ্বারা ভাগ করে মানে হচ্ছে 2√3, এটাকে যদি কাটাকাটি করি তাহলে হাফ পেয়ে যায়। তাহলে এটাও একটি হচ্ছে যেহেতু ভগ্নাংশ সংখ্যা একটি মূলদ সংখ্যা, তাহলে এটাও সঠিক, এটা হচ্ছে মূলদ, এটাও মূলদ। এবং এটা যদি b ডিভাইড বাই a, b মান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2√3 আর a এর মান হচ্ছে এখানে √3, কাটাকাটি যদি করি আমরা 2 পেয়ে গেলাম। তাহলে 2 একটি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা সর্বদা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এখানে খ গ ঘ সবগুলো মূলদ সংখ্যা, একমাত্র আমরা পেয়ে গেলাম ক নম্বরটা হচ্ছে অমূল্য সংখ্যা। তাহলে এক্ষেত্রে 3-এর ক হচ্ছে আমাদের অ্যান্সার সঠিক। এবার আমরা টাইপ 5 এমসিকিউগুলো দেখব। টাইপ 5 এমসিকিউতে বলা হচ্ছে যে এখানে হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশগুলোর যোগ এবং বিয়োগ। তাহলে যোগ এবং বিয়োগ করতে হলে আবৃত দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে যোগ এবং বিয়োগ করতে হলে তোমাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তাহলে কোনো একটা আবৃত দশমিক ভগ্নাংশে যদি যোগ এবং বিয়োগ করতে হয় তাহলে প্রথম কাজ হচ্ছে যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কি? সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা দেখি 2.37, তার উপরে পৌনঃপুনিক আছে, আর এখানে যা আছে 5.77, তার উপরে পৌনঃপুনিক। এই দুইটা সংখ্যা হচ্ছে সদৃশ আবৃত দশমিক সংখ্যা। অর্থাৎ দশমিকের পরে জয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক চিহ্ন নেই, ঠিক এখানেও জয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক চিহ্ন নেই, এখানেও ঠিক তয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক চিহ্ন থাকবে না। আর এখানে জয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, ঠিক তয়টা অঙ্কের উপরে এখানে পৌনঃপুনিক থাকবে। তাহলে এই দুইটি সংখ্যাকে তখনই সদৃশ আবৃত দশমিক সংখ্যা বলতে পারবো যদি দশমিকের পরে তোমার যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে না এবং যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে দুইটা সংখ্যা সমান হতে হবে। তাহলে এই দুইটার ক্ষেত্রে যেহেতু এটা একটা অনাবৃত অঙ্ক রয়েছে, এখানে অনাবৃত অঙ্ক একটা, এখানে একটা আবৃত অঙ্ক রয়েছে, এখানে একটি আবৃত অঙ্ক রয়েছে, তার জন্য এই দুটো হচ্ছে সদৃশ আবৃত দশমিক সংখ্যা। এবার যদি দুইটাকে যোগ করতে বলা হয়, তাহলে যোগ করার নিয়ম হবে যে সদৃশ আবৃত দশমিক সংখ্যার যদি যোগ করতে হয় তাহলে যোগ করার নিয়ম হবে এখানে দুই ঘর সবসময় আমরা বেশি নেব। এখানে 2 ঘর অঙ্ক আমরা বেশি নেব। কেন? কারণ হচ্ছে আমরা এখানে পৌনঃপুনিক যে সংখ্যাটার উপর পৌনঃপুনিক আছে এই সংখ্যাটা অনবরত চলতে থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে। তো সেক্ষেত্রে যোগ করতে হলে আমরা যদি 2 ঘর নিয়ে নিই, অতিরিক্ত যদি 2 ঘর বেশি নেওয়া হয় তাহলে যে হাতের 1 বা 2 বা 3 এখানে এসে যোগ হবে, তাহলে আমাদের যোগফলটা সঠিক পাওয়া যাবে। তার জন্য এটা আমরা লিখলাম। আর এই সংখ্যাটাকে 5.77 এখানে সংখ্যাটা ছিল, এই দুইটার এখানে হচ্ছে একটার উপর পৌনঃপুনিক ছিল, তাহলে এখানেও 77 আমরা লিখে দিলাম। এইবার যদি আমরা এখন যোগ করি, এবার হচ্ছে যোগ করলে আমরা সঠিক যোগফল পাওয়া যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে যোগ অথবা বিয়োগ করার সময় এখানে হচ্ছে তোমার 2টা ঘর বেশি নিতে হবে, 2 ঘর বেশি নিতে হবে। তারপরে আমরা হচ্ছে যোগ করলে 7 যোগ করলে 14, 4 হাতে থাকলো 1, 7 14 আর 1 15 5, এই যে হাতের 1 আমরা পেয়ে গেলাম। এখন এখানে যোগ করবো 714 আর 1 15 5, হাতে থাকলো 1, তাহলে 7 আর 3 10 আর 1 11, হাতে থাকে 1, 5 আর 2 7 আর 1 হচ্ছে 8, তাহলে অ্যান্সার হচ্ছে 8.15। তার উপর পৌনঃপুনিক। এই যখন উত্তরটা লিখবো তখন আমরা হচ্ছে এখানে লিখতে হবে না, অর্থাৎ আমরা এখানে ঠিকই লিখবো কিন্তু যখন অ্যান্সার লিখবো এখানে 8.15 তার উপর পৌনঃপুনিক। তাহলে এটা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বা আবৃত দশমিক ভগ্নাংশের হচ্ছে যোগফল নির্ণয়। তাহলে এখানে যে আমরা এমসিকিউ লিখেছি, আমরা হচ্ছে এমসিকিউগুলো একটু দেখবো। প্রথমে 1 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে 0.5 এর উপর পৌনঃপুনিক আছে এবং 0.7 এর উপর পৌনঃপুনিক আছে। বলছে এই দুইটা আবৃত দশমিক সংখ্যাকে তখন হচ্ছে যোগ করতে হবে। তাহলে আমরা এখানে দেখবো যে এই দুইটা সদৃশ আবৃত দশমিক সংখ্যা আছে কিনা। তাহলে প্রথম কাজ হবে আমরা এটা দেখে নেব। তো এখানে দশমিকের পরে এখানে একটা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে এবং এখানেও দশমিকের পরে একটা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, তাহলে এরা হচ্ছে সদৃশ আবৃত সংখ্যা। তাহলে এবার যদি যোগ করি এদের, তাহলে আমাকে 1 ঘর অর্থাৎ 2 ঘর বেশি নিতে হবে। এই যে আমি 2 ঘর অর্থাৎ যে পৌনঃপুনিক
যে সংখ্যাটা এটাকে আমরা হচ্ছে যেহেতু বারবার লিখতে পারি, তাহলে ওই ঘরটা আমরা হচ্ছে 2 ঘর হচ্ছে ওই সংখ্যাটা বারবার লিখে আমরা 2 ঘর বাড়িয়ে নিলাম। এবার হচ্ছে 0.7 আছে, তার উপরে পৌনঃপুনিক আছে, তাহলে 7 আমরা হচ্ছে এই 2 ঘর বাড়িয়ে নিলাম। এবার যদি আমরা যোগ করা হয় 5 আর 7 12, 2 হাতে থাকলো 1, 7 5 12 আর 1 13, 3 হাতে থাকলো 1, 7 5 12 আর 1 13, 3 হাতে থাকলো 1, এই 0 এবং 1 যোগ করলে হচ্ছে 1, তাহলে 1.3 এর উপর পৌনঃপুনিক। তাহলে এই সংখ্যাটা আমরা উত্তর হবে 1.3, তার উপর পৌনঃপুনিক 1.3 পৌনঃপুনিক। তাহলে 1-এর ক নম্বর অ্যান্সার হয়ে গেল। একইভাবে আমরা যদি 2 নম্বর এমসিকিউটা দেখি, 2 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে 0.89 এর উপর পৌনঃপুনিক, আর এখানে 2.764, এখানে 6 এবং 4 এর উপর পৌনঃপুনিক আছে। তো এই দুইটা সংখ্যা হচ্ছে পরস্পর হচ্ছে তাদের অসদৃশ রয়েছে, সদৃশ নেই। তাহলে সদৃশ যদি না থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সদৃশ বানাতে হবে। তাহলে 0.989 তার উপর পৌনঃপুনিক, আর এখানে হচ্ছে লেখা আছে 2.764, 6 এবং 4 এর উপরে পৌনঃপুনিক। এখানে আমরা দুইটা সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে দশমিকের পরে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক চিহ্ন নেই, আর দুইটা সংখ্যার উপর সর্বোচ্চ দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক চিহ্ন আছে। তো এখানে আমরা একটা বিষয় খেয়াল করব যে যেইটার ক্ষেত্রে অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক পৌনঃপুনিক ছাড়া কোনটাতে সংখ্যা রয়েছে, মানে পৌনঃপুনিক চিহ্ন ব্যতীত সর্বোচ্চ সংখ্যক অঙ্ক রয়েছে কোনটিতে। আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটাতে 2.764, এটার ক্ষেত্রে 7-এর উপর পৌনঃপুনিক চিহ্ন নেই, এবং এখানে হচ্ছে 0.89, এটার ক্ষেত্রেও একটা সংখ্যার উপর পৌনঃপুনিক চিহ্ন নেই। তাহলে আমরা হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন ছাড়া এখানেও একটা সংখ্যা রয়েছে, এখানেও একটা সংখ্যা রয়েছে, তাহলে আমাদের পৌনঃপুনিক চিহ্ন ছাড়া সংখ্যা হতে হবে একটি। তাহলে পৌনঃপুনিক চিহ্ন ছাড়া সংখ্যা হতে হবে একটি যদি সদৃশ বানাতে হয়। এবার বলা হচ্ছে যে দশমিকের পরে এখানে হচ্ছে পৌনঃপুনিক ছাড়া রয়েছে 2টি অঙ্ক, আর এখানে পৌনঃপুনিক ছাড়া রয়েছে একটি অঙ্ক। অর্থাৎ যদি সদৃশ বানাতে হয় তাহলে এই যে 2 এবং 1-এর লসগু হবে 2। তাহলে এখানে প্রথম অঙ্কের ক্ষেত্রেও পৌনঃপুনিক চিহ্ন বিশিষ্ট অঙ্ক হবে 2টি, এবং দ্বিতীয় ক্ষেত্রেও পৌনঃপুনিক চিহ্ন বিশিষ্ট অঙ্ক হবে 2টি। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা লিখে দিই, তাহলে 9 লিখে দিলে এই 2টা অঙ্কের উপরে আমরা হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিলাম। এখান থেকে যেটা দেখলাম যে এখানে দশমিকের পরে একটা অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন নেই এবং 2টা অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন আছে। এখানে আমরা পরের সংখ্যাটার ক্ষেত্রে দশমিকের পর একটার উপর পৌনঃপুনিক চিহ্ন নেই এবং 2টার উপর পৌনঃপুনিক চিহ্ন রয়েছে। এখন সংখ্যা 2টা হয়ে গেছে সদৃশ আবৃত দশমিক সংখ্যা। এখন এই দুটোকে যদি যোগ করি তাহলে এখন আমাকে কি করতে হবে, 2 ঘর আমাকে বেশি নিতে হবে। যেহেতু 9-এর উপর পৌনঃপুনিক আছে তার জন্য 9 বারবার লিখতে পারবো, তার জন্য আমরা 2 ঘর বেশি নিলাম। এখানে 6-4-এর 2টার উপর পৌনঃপুনিক আছে, তার জন্য 6-4 এই সংখ্যাটাকে লিখে আমরা হচ্ছে 2 ঘর অঙ্ক বাড়িয়ে নিলাম। এবার যদি আমরা যোগ করি তাহলে 9 এবং 4-এ হচ্ছে আমরা 13, 13 3 হাতে থাকলো 1, 9 এবং 6 হচ্ছে 15 আর 1-এ 16, 16 6 হাতে থাকলো 1, 9 আর 4-এ 13 আর হাতের 1-এ 14, 4 হাতে থাকলো 1, তাহলে হচ্ছে 9 আর 1-এ 10 আর 6 16, 6 হাতে থাকলো 1, 7 8 7 15 আর 1-এ 16, 16 6 হাতে থাকলো 1, এখানে হচ্ছে 3, তাহলে 3.66 এখানে 4 এবং 6-এর উপরে পৌনঃপুনিক রয়েছে এবং 4-এর উপরেও পৌনঃপুনিক রয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখতে পাচ্ছি ঘনপরে রয়েছে 3.664, আমরা হচ্ছে রেজাল্টও পেয়ে গেলাম 3.664, মানে 6 এবং 4-এর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে 6 এবং 4-এর উপরে পৌনঃপুনিক আছে। তাহলে 2 নম্বর আমরা কমপ্লিট। এবার হচ্ছে 3 নম্বরটা আমরা দেখব। 3 নম্বরের ক্ষেত্রেও আমাকে বলা হচ্ছে এবার বিয়োগ করতে বলা হচ্ছে যে আবৃত দশমিক প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করো। তো যদি বিয়োগ করতে হয় তাহলে প্রথমে আমরা দেখব যে এটা সদৃশ আবৃত দশমিক সংখ্যা আছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দশমিকের উপরে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নেই, কিন্তু এখানে কোনো সংখ্যার উপরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই। তাহলে এখানে সর্বোচ্চ পৌনঃপুনিক ছাড়া যদি সদৃশ বানাতে হয় তাহলে পৌনঃপুনিক ছাড়া তোমাকে হচ্ছে অঙ্ক সংখ্যা হতে হবে একটি, এবং এখানে তোমার পৌনঃপুনিক অঙ্ক রয়েছে এখানে 3টি এবং এখানেও সর্বোচ্চ পৌনঃপুনিক অঙ্ক রয়েছে 3টি। তাহলে এই দুটোকে যদি সদৃশ বানাতে হয় তাহলে পৌনঃপুনিক ছাড়া অঙ্ক হতে হবে একটি এবং পৌনঃপুনিক বিশিষ্ট অঙ্ক হতে হবে 3টি। তাহলে হচ্ছে এখানে 28.6981, এর থেকে বিয়োগ করতে হবে 24 যেহেতু 8 4 3, তাহলে 8 4 3 8 4 3, অর্থাৎ এইটা হচ্ছে পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক হতে হবে। এবং আমরা কি করলাম যে এই যে 8 4 3, 3টার উপরে যেহেতু পৌনঃপুনিক আমরা হচ্ছে চিহ্ন রয়েছে তার জন্য এই সংখ্যাটাকে বারবার লিখতে পারি 8 4 3 8 4 3, তার জন্য এখন পৌনঃপুনিক ছাড়া একটা লিখবো এবং এই 3টার উপরে পৌনঃপুনিক চিহ্ন রয়েছে। এবার আমরা কি করব, এই যে আমরা হচ্ছে 2 ঘর তোমাকে বাড়িয়ে নিতে হবে, যোগ করো এবং বিয়োগ করো, যেটাই করি না কেন আমাকে 2 ঘর বাড়িয়ে নিতে হবে। তার জন্য এখানে রয়েছে যে 9 8 1, 9 8 1 এর উপরে পৌনঃপুনিক ছিল, তার জন্য 9 8 1, কিন্তু আমার 1 প্রয়োজন হচ্ছে না, তার জন্য এই পর্যন্ত লিখে দেবো। এবার যদি আমরা মাইনাস করি তাহলে আমরা দেখতে পাবো 8 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 5, 9 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে আমরা 5 পেয়ে গেলাম। এখানে 1 বিয়োগ করা যায় না, তার জন্য এখান থেকে 1 যদি ধার নিয়ে নিই তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে 3, এখানে 1 দিয়ে দিলে 4, 8 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 4, 9 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 5, 6 থেকে 8 বিয়োগ করা যায় না, 1 ধার নিয়ে দিলে 16, 16 থেকে 8 বিয়োগ করলে 8,
এখানে 1 দিয়ে দিলাম 5, 8 থেকে 5 বিয়োগ করলে এখানে 3, তাহলে 3.854 3 এর উপরে পৌনঃপুনিক, আর এখানে হচ্ছে 5 এর উপরে পৌনঃপুনিক, তাহলে 3.8543 5 এর উপরে পৌনঃপুনিক, 3 এর উপরে পৌনঃপুনিক। তাহলে হচ্ছে 3 নম্বর এমসিকিউ এর খ নম্বর অ্যান্সার। তাহলে মোটামুটি ছিল এই তোমার হচ্ছে অধ্যায় 1-এর মোটামুটি এই ছিল 5 টাইপের এমসিকিউ। এই 5টা টাইপ করলে ইনশাআল্লাহ এখান থেকে যে কোনো পরীক্ষায় 2 মার্কস এমসিকিউ কম পাবা। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।